ছোট্ট স্টেশন, গাড়ি মাত্র ৮ মিনিট দাঁড়ায়। কমলাক্ষ বোস এক হাতে হোল্ড অন আর অন্য হাতে সুটকেসটা নিয়ে তাড়াতাড়ি নেমে পড়লেন। স্টেশনের কাছেই একটা হোটেল, কোনো মতে মাথা গুজবার একটা আস্তানা। আজ রাতের মতো তিনি ওখানেই কাটাবেন, কাল সকালেই তার ভাড়া করা বাড়িতে চলে যাবেন। বাড়ি বললে অবশ্য ভুল বলা হবে, ছোটোখাটো একটা প্রাসাদ। নদীর তীরে নির্জন এই প্রকাণ্ড বাড়িটা দেখে গতবার খুব পছন্দ হয়েছিল তার। আশেপাশে আর কোনো বাড়ি নেই, তবে বাড়িটা অনেক দিনের পুরানো, জীর্ণ। অনেক দিন ধরেই ওখানে কেউ বাস করে না। নির্জন পরিবেশে ভুতুড়ে বাড়ি বলে ভ্রম হওয়াটা বিচিত্র নয়। আগেই বাড়িটা নাকি জমিদার বাড়ি ছিল। তাদের অনেক কীর্তি কাহিনী এখনও লোকমুখে শোনা যায়। বাড়ির বর্তমান যারা মালিক তারা অনেক দিন এখানকার পাড় চুকিয়ে শহরে বাস করছেন। এক বুড়ো সাঁওতাল বাড়িটা দেখাশোনা করে, তবে রাত্রে থাকে না। বাড়ির মালিকের সঙ্গে দেখা করে ১ মাসের জন্য একটা ঘর ভাড়া চাইতেই তিনি তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। ভদ্রলোকের বয়স ৬০ তো হবেই, কিন্তু এখনো বলিষ্ঠ চেহারা, আভিজাত্যের ছাপ চেহারায় ফুটে উঠেছে। ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বলেছিলেন, একটা ঘর কেন, আমি আপনাকে গোটা বাড়িটাই নামমাত্র মূল্যে ভাড়া দিতে পারি। কিন্তু আমার উপদেশ যদি শোনেন তবে আপনারও বাড়িতে রাত না কাটানোই মঙ্গল। কমলাক্ষ ভদ্রলোকের কথায় বিস্মিত হয়েছিলেন। কারণ জানতে চেয়েছিলেন, কিন্তু ভদ্রলোক আর কিছু ভেঙে বলেননি। যাই হোক, কমলাক্ষর নাছোড়বান্দা ভাব দেখে তিনি শেষ পর্যন্ত বাড়ির চাবি তার হাতে তুলে দিয়েছিলেন। বলেছিলেন, চিনিবাস অর্থাৎ যে বুড়ো সাঁওতালের তত্ত্বাবধানে বাড়িটা আছে তাকেও তিনি খবর পাঠিয়ে দেবেন। একটা বিশেষ কারণেই বাড়িটা কমলাক্ষর খুব পছন্দ হয়েছিল। বাংলাদেশের পাঠক পাঠিকার কাছে কমলাক্ষর নাম একটা শিহরণ আনে। রহস্য গল্পের স্রষ্টারূপে তিনি বাংলা সাহিত্যে এক নতুন যুগের অবতারণা করেছেন বললে অত্যুক্তি করা হবে না। গোয়েন্দা গল্প তিনি লেখেন না, তার উপজীব্য হল ভৌতিক ভয়াল বিভীষিকাপূর্ণ গল্প কাহিনী। প্রেততত্ত্ব সম্বন্ধে তার অগাধ পাণ্ডিত্য। তাই পৈশাচিক কাহিনী রচনায় তিনি সিদ্ধহস্ত। ইংরেজিতে ড্রাকুলা কাহিনীর মতো তার গল্প কাহিনীও পাঠক পাঠিকাকে চুম্বকের মতো আকর্ষণ করে। রোমাঞ্চ ভয়ে তাদের লোম খাড়া হয়ে ওঠে, কিন্তু তবু রুদ্ধ নিঃশ্বাসে পড়া চায়। এইসব বিশেষ ধরনের হরর স্টোরি লেখার জন্য বিশেষ পরিবেশ না হলে চলে না। কমলাক্ষর প্রতিটি গল্প ও কাহিনী লেখার আগে তাই উপযুক্ত পরিবেশের সন্ধানে বেরোতেন। নির্জন ভৌতিক পরিবেশে এ ধরনের গল্প যত রসোত্তীর্ণ হয় তা শহরের কোলাহলের মধ্যে সম্ভব নয়। তাই শেষ বই রাতের আতঙ্ক প্রকাশিত হবার পর তিনি নিরালায় দিন কয়েক পরিপূর্ণ বিশ্রামের আশায় এখানে এসেছিলেন বললে ভুল হবে। ট্রেনে যেতে যেতে বীরভূম জেলার এই ছোট্ট স্টেশনটি তাকে হাতছানি দিয়ে নামিয়ে আনে। অল্প কদিন এখানে ছিলেন, তখনই জমিদার বাড়িটা তাকে আকর্ষণ করে। ছোট্ট জায়গা, পথে ঘাটে সাঁওতালি বেশি চোখে পড়ে। সুন্দর পরিষ্কার জায়গাটি, ছড়ানো ঘরবাড়ি, তারই মধ্যে জমিদার বাড়িকে কেন্দ্র করে এক বিপুল নির্জনতা। রহস্য গল্প লেখার পক্ষে চমৎকার পরিবেশ। কমলাক্ষ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বাড়ির মালিকের সন্ধান পেত
যেমন তার বেগ পেতে হয়নি, তেমন উত্তরদাতাদের মুখেও একটা বিচিত্র ভাবান্তর লক্ষ্য না করে তিনি পারেননি। তবে তখন ভেবেছিলেন হয়তো সেটা তার মনের ভুল। পরদিন সকালে একটা সাইকেল রিকশায় মাল চাপিয়ে তিনি তার গন্তব্যস্থল অভিমুখে যাত্রা করলেন। রিকশাওয়ালাকে প্রথমে তিনি কোথায় যাবেন বলেননি, দরকারও মনে করেননি। রিকশা চলতে শুরু করলে সে যখন জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো, তখনই তিনি তাকে কোথায় যেতে হবে বললেন। রিকশাওয়ালার পা দুটো থেমে গেল, রিকশাও দাঁড়িয়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে রিকশাওয়ালা বলল, বাবু, এখানে থাকবেন কোথায়? আমি এখানে 30 বছর আছি, কখনো কাউকেও বাড়িতে থাকতে দেখিনি। তাছাড়া সে যেন থেমে গেল। তাছাড়া কি? কমলাক্ষ একটু কৌতুকের হাসি এসে জিজ্ঞেস করলেন। রেতে ওই বাড়িতে অনাথের আবির্ভাব হয়। কমলাক্ষ বুঝলেন রিকশাওয়ালা কাদের কথা বলতে চাইছে। তিনি হেসে বললেন, ভালোই তো, তেনাদের সঙ্গে আলাপ পরিচয় হবে। রিকশাওয়ালা আর কথা বাড়ালো না, নিঃশব্দে প্যাডেল করতে লাগলো। সেই বিজন ভবনের সামনেই রিকশা এসে দাঁড়ালো। একজন বুড়ো মতো লোক এগিয়ে আসতেই কমলাক্ষ বুঝতে পারলেন সেই চিনিবাস। চিনিবাস অনেকটা হেঁট হয়ে দুহাত কপালে ঠেকিয়ে তাকে নমস্কার জানালো, তারপর মালপত্র নামিয়ে নিল। চিনিবাসের কাছেও বাড়ির একটা চাবি ছিল। সে আগের সামনের বড় ঘর ঝাড়পুছ করে রেখেছিল। কমলাক্ষ ঘুরে ফিরে দেখলেন সাবেকি জমিদার বাড়ির মতোই প্রকাণ্ড প্রকাণ্ড ঘর ও মহল নিয়ে বাড়িটা তৈরি। বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে চুন বালি খসে পড়েছে, এখানে ওখানে ফাটল ধরেছে। জমিদার বাড়ির পেছনে একটা খরস্রোতা নদী চারপাশের নির্জনতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। চিনিবাসের সঙ্গে ব্যবস্থা হলো সে দিনের বেলা রান্না করবে আর রাতের রান্নাটা সন্ধ্যের আগেই করে চলে যাবে। সাঁওতাল পল্লীতেই নিজের লোকজনের সঙ্গে সে বাস করে, এখানে রাত কাটানো তার পক্ষে সম্ভব নয়। কমলাক্ষর কেন জানি ধারণা হলো বাড়িতে কেউ না থাকলেও সে এখানে রাত্রে থাকতো না। সাঁওতালরা সাধারণত খুব বিশ্বস্ত ও সাহসী হয়। চিনিবাস অবশ্য বুড়ো হয়েছে, তবে বেশ শক্ত সমর্থ। সত্যি কি এ বাড়িতে ভূতের উপদ্রব আছে? কমলাক্ষ মনে মনে হাসলে। ভৌতিক পরিবেশে তার ভয়াল কাহিনীর বুনিয়াদ ভালোই হবে। তিনি একটা আরাম কেদারায় পা এলিয়ে দিয়ে সিগারেট ধরালেন। দুপুরের খাওয়া সেরে তিনি টানা এক ঘুম দিলেন। রাত জেগে লেখাই তার বরাবরের অভ্যেস। রাত্রে নির্জনতা, গা ছমছমানি, এসব না থাকলে কি আর হরর স্টোরি লেখা যায়? ঘুম যখন ভাঙল তখন বেলা গড়িয়ে এসেছে। চিনিবাস ইতিমধ্যেই তার রান্নার কাজ শেষ করে ফেলেছে। সে এসে তার সামনে দাঁড়ালো, যেন কিছু বলতে চায়। তিনি জিজ্ঞাসু নয়নে তার দিকে তাকালেন। চিনিবাস একটু ইতস্তত করে বলল, বাবু, তুই এখান থেকে চল্লা যা। কমলাক্ষ বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন সেই কথা বলছে? চিনিবাস যা বলল তার মর্মার্থ হলো, ছোটবেলা থেকে সেই বাড়ির নুন খেয়েছে, তবু বাবুকে কথাটা না বলে পারছে না। এখন যিনি এই বাড়ির মালিক, তার বাবা অল্প বয়সে মারা গিয়েছিলেন, তাই তার কাকা জমিদারি দেখাশোনা করতেন। তিনি ছিলেন অকৃতদার, তার নিষ্ঠুরতার সীমা ছিল না, তার রক্তে ছিল খুনের নেশা। কম করেও 10-15 জন প্রজাকে তিনি নিজের হাতে হত্যা করেছিলেন। মানুষকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে তিনি পরম আনন্দ উপভোগ করতেন। শেষ পর্যন্ত ঘাতকের হাতে
তার মৃত্যু হয়। এক বর্ষার রাতে কে বা কারা তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ বাড়ির পেছনে নদীর ধারে পড়েছিল। ক্ষতবিক্ষত সেই দেহটা চেনবার পর্যন্ত উপায় ছিল না। তারপর থেকে এই বাড়িতে নানা উপদ্রব শুরু হয়। এই কারণেই সবাই বাড়ি ছাড়তে বাধ্য হয়। তারপর থেকে কেউ এখানে রাত্রিবাস করেনি। কমলাক্ষ চিনিবাসকে আশ্বস্ত করে বললেন, ভূতের ভয়টায় তার নেই। চিনিবাস নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারে। চিনিবাসের বোধহয় কথাটা মনঃপূত হলো না। সে কমলাক্ষকে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কমলাক্ষ হাত তুলে তাকে নিরস্ত করলেন। চিনিবাস বিদায় নেবার পর কমলাক্ষ বেরিয়ে পড়লেন। গতবার যখন এসেছিলেন তখন স্থানীয় এক ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হয়েছিল। তার ওখানেই গেলেন। ভদ্রলোক তাকে দেখে অবাক, পরে সব শুনে বললেন, করেছেন কি মশাই? এত বাড়ি থাকতে শেষে ওই ভূতের বাড়ি ভাড়া নিলেন? আমাকে লিখলেই তো পারতেন। আপনার মতো বিখ্যাত লেখকের অতিথি সেবা করে আমি ধন্য হতাম। কমলাক্ষ মৃদু হেসে তার আসল উদ্দেশ্য খুলে বললেন। বাড়িটার পরিবেশ যে তার কাহিনীর পক্ষে আদর্শ তাও বললেন। ভদ্রলোক কিন্তু খটখট করতে লাগলো। বিদায় দেবার মুখে তিনি কমলাক্ষর হাতে একটা ছোট ফ্রেমে বাঁধানো একটি কালী মূর্তি গুজে দিয়ে বললেন, দয়া করে আমার একটা কথা রাখুন, এটা হাতছাড়া করবেন না। কমলাক্ষ তার আন্তরিকতায় অভিভূত হলেন। ছবিটা পকেটে ভরে নিলেন। রাত্রে খাওয়া দাওয়া সেরে তিনি কাগজ কলম নিয়ে বসলেন। মা কালীর ফটোটা তিনি টেবিলের একপাশে সরিয়ে রাখলেন। লিখতে লিখতে তিনি মশগুল হয়ে গেলেন। চমৎকার এক প্লট। তার গুণমুগ্ধ পাঠক পাঠিকারা পড়তে পড়তে তন্ময় হয়ে যাবে, আতঙ্কে শিউরে উঠবে। তিনি লিখে চলেছেন। গভীর রাত্রি, নির্জন কুটিবাড়িতে অনঙ্গ একটা ভুতুড়ে গল্পে ডুবে আছে। হঠাৎ তার মনে হলো ঘরের আবহাওয়াটা কেমন যেন বদলে গেছে। একটা অস্বস্তিকর পরিবেশ তাকে ঘিরে ক্রমশই যেন জমজমাট হয়ে উঠেছে। একটা অতীন্দ্রিয় অনুভূতিতে সে মুখ তুলে সামনের খোলা জানালার দিকে তাকালো, আর পর মুহূর্তে তার সমস্ত শরীর হিম হয়ে গেল। জানালার চৌকাঠের ওপর একটা হাত, কনুই থেকে বিচ্ছিন্ন একটা কাটা হাত, সোজা হয়ে আছে। কেউ হাতের তালুতে চিবুক রাখলে হাতটা যে অবস্থায় থাকে অনেকটা সেই রকম। যেন অদৃশ্য অশরীরই কেউ ওইভাবে তাকে লক্ষ্য করছে। তাকে মুখ তুলতে দেখেই হাতটা আস্তে আস্তে নেমে এলো। একটা ভীষণ আতঙ্কে অনঙ্গর বাহ্যজ্ঞান লোপ পেল। হাতটা আস্তে আস্তে খুব সন্তর্পণে তার দিকে এগিয়ে আসছে। বিছের মতো ভঙ্গিতে হাতটা এগোচ্ছে। এই পর্যন্ত লিখেই কেন জানি না কমলাক্ষ মুখ তুললেন, আর সঙ্গে সঙ্গে নিজেও চমকে উঠলেন। তার থেকে মাত্র কয়েক হাত দূরে মাটির ওপর এক অস্বাভাবিক বড় কালো রঙের পেঁচা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অন্ধকারে পেঁচার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। মস্ত ঘরটায় মাত্র একটা হ্যারিকেন লণ্ঠন। ঘরটাকে অন্ধকার বলাই চলে। প্রথম ভয়ের ধাক্কাটা কেটে যেতেই কমলাক্ষর ভীষণ হাসি পেল। তিনি দু একবার মুখ দিয়ে ফুসুস শব্দ করলেন, কিন্তু পেঁচাটা যেন ভুকড়ে পড়ল। এবার তিনি একটু বিরক্ত বোধ করলেন। টেবিলের ওপর থেকে ছাইদানিটা তুলে নিয়ে ওটার উপর লক্ষ্য করলেন, কিন্তু আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে পেঁচাটা সেদিকেই এগিয়ে এলো। কমলাক্ষ আর বসে থাকতে পারলেন না। একটা লাঠি হাতে নিয়ে পেঁচাটার দিকে এগিয়ে গেলেন। এবার কিন্তু আর ওখানে বসে থাকা নিরাপদ বোধ করল না। উড়ে বিরাট ঘরটার
উত্তর কোণে কোথায় অদৃশ্য হয়ে গেল। কমলাক্ষ চিন্তার খেইটা যেন হারিয়ে ফেলেছে। মনে মনে প্যাঁচাটাকে অভিসম্পাত করে দিয়ে তিনি নিজে শুয়ে পড়লেন। একটা পুরনো পালঙ্কেই চিনিবাস তার শোবার ব্যবস্থা করেছিল। বিছানা পেতে মশারিটাও টাঙিয়ে দিয়েছিল। শোবার সঙ্গে সঙ্গেই ঘুম এলো না। মাথাটা যেন গরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর তিনি ঘুমিয়ে পড়লেন। আচমকা তার ঘুমটা ভেঙে গেল। ঘরের মধ্যে আবহাওয়াটা যেন বদলে গেছে। কেমন যেন একটা ভীতিপ্রদ পরিবেশ। খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। সেই আলোয় হঠাৎ তার চোখে পড়ল মাথার বাঁ দিকে পালঙ্কের বাজুর ওপর, আর সঙ্গে সঙ্গে তিনি থরমর করে উঠে বসলেন। বাজুর উপর প্যাঁচাটা বসে আছে। ওটার বাঁকানো নাক, জলজল চোখ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাকে উঠতে দেখে প্যাঁচাটা উড়ে মাটিতে বসল। কমলাক্ষ মশারি তুলে বেরিয়ে এসে ওটাকে তাড়া করলেন, আর সঙ্গে সঙ্গে ওটাও উড়ে আগেরবার মতো সেই একই জায়গা দিয়ে অদৃশ্য হল। কমলাক্ষ ভাবলেন ওখানে বোধহয় কোনো ফাটল কিংবা ফোকর আছে। প্যাঁচাটা হয়তো পরিত্যক্ত ওই বাড়িটাতে একা সুখে রাজত্ব করছিল, আর ওই বাড়ির ফোকরেই তার আস্তানা। হঠাৎ মানুষের অবাঞ্ছিত আবির্ভাব সে সুনজরে দেখছে না, তাই নীরব প্রতিবাদ জানাচ্ছে। কমলাক্ষ আবার শুয়ে পড়লেন। মুখের ওপর রোদ পড়ায় তার ঘুম ভেঙে গেল। অনেক বেলা হয়ে গেছে। বাইরে রোদ ঝলমল করছে। তিনি দরজা খুলে বাইরে এলেন। চিনিবাস এসে গেছে। তাকে সুস্থ অক্ষত অবস্থায় দেখে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কমলাক্ষ মনে মনে হাসলে, ভূত না মুন্ডু, সব কুসংস্কার। মুখ ধুয়ে তিনি স্টোভ জ্বালিয়ে চা বানালেন। এসব জিনিস তার সঙ্গে সঙ্গেই থাকে। চার বিস্কুট দিয়ে প্রাতরাশ সেরে তিনি বেরিয়ে পড়লেন। পথেই দেখা তার পরিচিত ভদ্রলোকের সঙ্গে। তিনি তার খোঁজ দিয়ে এদিকেই আসছিলেন। তাকে দেখে ভদ্রলোকের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। কমলাক্ষ বললেন, দেখছেন তো, বহাল তবিয়তে আছি, ভূত আমার ঘাড় মটকায়নি। ভদ্রলোক উত্তরে বললেন, আমিও মনে মনে তাই চাইছি। কথায় কথায় কমলাক্ষ তার রাতের অভিজ্ঞতা বললেন। প্যাঁচার কথা শুনে ভদ্রলোকের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, কালো প্যাঁচা, লক্ষণ ভালো নয়। কমলাক্ষ একটু কৌতূহলী হয়ে ভদ্রলোকের ও কথা বলার কারণ জিজ্ঞেস করলেন। কালো প্যাঁচা অলক্ষণে মৃত্যুর ইঙ্গিত দেয়। কমলাক্ষ হো হো করে হেসে উঠলেন। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর তিনি আবার অসমাপ্ত পাণ্ডুলিপিটা নিয়ে বসলেন। বিভোর হয়ে তিনি লিখছেন। কলম সাদা কাগজের বুকে খসখস করে কালির আঁচড় টেনে চলেছে। হঠাৎ এক ভয়ানক অস্বস্তিতে তিনি মুখ তুললেন, আর সঙ্গে সঙ্গে প্যাঁচাটার জলজলে চোখের ওপর তার দৃষ্টিটা স্থির হয়ে গেল। কালকের মতো আজও ওটা মাটিতে বসে তার দিকে তাকিয়ে আছে, একটা খল ক্রূর দৃষ্টি। কমলাক্ষর গায়ে কাঁটা দিয়ে উঠল। পরক্ষণে সাহস সঞ্চার করে তিনি হাতের কাছে রাখা লাঠিটা সজোরে ওটার দিকে ছুঁড়ে মারলেন। লক্ষ্য তার ঠিকই হয়েছিল, কিন্তু প্যাঁচাটা ঠিক সময় দুপায়ে লাফিয়ে সরে গেল, আর লাঠিটা সশব্দে মাটিতে আছড়ে পড়ল। তিনি উঠে লাঠিটার দিকে যেই এগোবেন, অমনি প্যাঁচাটা গতকালের মতো উড়ে গিয়ে সেই একই জায়গায় অদৃশ্য হয়ে গেল। কমলাক্ষ মনে মনে ঠিক করলেন দিনের আলোয় ওই জায়গাটা পরীক্ষা করে দেখবেন। লাঠিটা কুড়িয়ে নিয়ে তিনি আবার লিখতে বসলেন। রাত যখন 2টো, তখনও তার কলম দ্রুত চলছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন অলক্ষ্য থেকে তাকে দেখছে। তিনি মুখ তুললেন, কিন্তু কিছুই চোখে পড়ল না। তিনি আবার লিখতে শুরু করলেন, কিন্তু মনটা যেন খচখচ করতে লাগলো।
তিনি আবার মুখ তুললেন। না, কিছু নেই। নিশ্চিন্ত হবার জন্য তিনি লণ্ঠন হাতে নিয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। ঘরের উত্তর কোণে যেখান দিয়ে পেঁচাটা অদৃশ্য হয়েছিল সেখানে উঁচু দেওয়ালে একটা বড় অয়েল পেন্টিং টাঙানো আছে। ঘরের দেওয়ালে অবশ্য আরও কয়েকটা বড় বড় অয়েল পেন্টিং আছে। চিনিবাসের কাছে তিনি শুনেছিলেন ওগুলো নাকি পূর্বতন জমিদারদের ছবি। উত্তর কোণের অয়েল পেন্টিংটার সামনে আসতেই স্তিমিত আলোয় তার চোখ পড়ল পেঁচাটা ওপরে বাঁধানো ফ্রেমের ওপর বসে তাকে যেন ব্যঙ্গ করছে। পর মুহূর্তে সেটা আলেখ্যের পেছনে অদৃশ্য হয়ে গেল। কমলাক্ষ বুঝলেন ছবিটার পেছনেই ওটার আস্তানা। মনে মনে তিনি ভাবলেন, দাঁড়াও বাছাধন, কাল তোমাকে ওখান থেকে দূর করছে। আর রাত না জেগে তিনি শুয়ে পড়লেন। সে রাতে উল্লেখযোগ্য আর কিছু ঘটল না। পরের দিন সকালে বেড়াতে বেরিয়ে তিনি একটা টর্চ কিনলেন। শুধুমাত্র লণ্ঠনের ভরসায় না থাকাই ভালো। তাছাড়া হাতের কাছে টর্চ খুব কাজে দেয়। পেঁচার বাসাটা নির্মূল করার কথাটা দিনের আলোয় তিনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ মনে পড়ায় তিনি একটা টেবিল ও চেয়ার অয়েল পেন্টিংটার তলায় টেনে আনলেন। তারপর টেবিলের ওপর চেয়ারটা পেতে লাঠি হাতে চেয়ারে দাঁড়ালেন। লাঠি দিয়ে ছবির পেছনে খোঁচা মেরে এমনকি ছবিটা খুলে ধরেও কিন্তু তিনি পেঁচাটার দেখা পেলেন না। তিনি একটু আশ্চর্যই হলেন, কারণ পেঁচা দিনের বেলা দেখতে পায় না। তাই ওর আস্তানা ছেড়ে ও গেল কোথায়? একটা অকারণ অস্বস্তিতে তার মন ভরে গেল। আর ঠিক এই সময় তার চোখ পড়ল আলেখ্যের ওপর। তিনি ওটার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ছবির মুখটা যেন তার দিকে তাকিয়ে আছে। কি হিংস্র নিষ্ঠুর দৃষ্টি! তিনি শিউরে উঠে তাড়াতাড়ি নেমে পড়লেন। একটা সদেহ, একটা আবছা আকার যেন তার মনের মধ্যে রূপ নেবার চেষ্টা করছে। অবিকল সেই দৃষ্টি তিনি যেন কোথায় দেখেছেন। চিন্তা করতে করতে হঠাৎ তিনি চমকে উঠলেন। মনে পড়েছে গতকাল রাত্রে পেঁচাটার দু চোখে ওই একই দৃষ্টি তিনি লক্ষ্য করেছিলেন। পেঁচার মুখের সঙ্গে ছবির মুখে কোথাও যেন একটা অদ্ভুত সাদৃশ্য। মন থেকে তিনি এই চিন্তাটা দূর করে দিতে চাইলেন। তারও কি মতিভ্রম হলো? বাইরে এসে চিনিবাসকে তিনি ওই আলেখ্যটা কার জিজ্ঞেস করলেন। চিনিবাস তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর জানালো ওটাই হলো সেই কুখ্যাত জমিদারের ছবি, যিনি খুন করার পর থেকে এই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। কথা শেষ করে চিনিবাস প্রায় চেঁচিয়ে উঠে বললেন, বাবু, তুই এখনো সময় আছে বটে, তুই পলায়ে যা। সেদিন সন্ধ্যা থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। রাত 9টা থেকে নামলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি। কমলাক্ষ ঠিক করলেন আজ রাতে আর ঘুমোবেন না, যতটা পারবেন লিখবেন। এই দুর্যোগের রাত্রে ঘুম আসবেও না। গভীর রাত্রে সেই এক বিচিত্র অনুভূতি আর অস্বস্তিতে তিনি মুখ তুলে দেখলেন পেঁচাটা কুটিল চোখে তাকিয়ে আছে। আজ তিনি প্রস্তুত হয়েই বড় বড় কয়েকটা পাথরের টুকরো কুড়িয়ে টেবিলের ওপর রেখে দিয়েছিলেন। একটা টুকরো তিনি পেঁচাটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন, আর ওটাও লাফ মেরে সরে গেল। কমলাক্ষ আজ যেন ক্ষেপে গেছেন। একটার পর একটা পাথরের টুকরো তিনি ছুটতে লাগলেন, আর পেঁচাটাও অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে সেগুলো এড়াতে লাগলো। হঠাৎ একটা টুকরো পেঁচাটার মুখে সজোরে আঘাত করলো, আর ওটা চিৎকার করে উঠল। তীক্ষ্ণ অথচ কর্কশ কণ্ঠের ধ্বনি ঝড় বৃষ্টির শব্দকে ছাপিয়ে একটা ভয়াবহ আর্তনাদের মতো শোনালো। কমলাক্ষ স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক যেন মানুষের মতো চিৎকার, কিন্তু পৈশাচিক। পর মুহূর্তে পেঁচাটা শূন্যে লাফিয়ে তার দিকে দুরন্ত আক্রোশে তেড়ে এলো। কমলাক্ষ পাশে রাখা মোটা লাঠিটা দুহাতে ধরে অন্ধের মতো শূন্যে চালাতে লাগলেন। পেঁচাটা কয়েকবার হিংস্রভাবে তার মাথার উপর চক্কর দিয়ে আবার সেই উত্তর কোণে উড়ে গেল। অন্ধকারে আর ওটাকে দেখা গেল না।
কমলাক্ষ কয়েক মিনিট নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘটনার আকস্মিকতায় তিনি যেন বোবা হয়ে গেছেন। তার সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ঝরছে। একটু ধাতস্থ হতেই কি মনে করে টর্চটা হাতে নিয়ে তিনি এগিয়ে গেলেন, তারপর উত্তর কোণের দেয়ালের ঝুলন্ত অয়েল পেন্টিংটার ওপর ফেললেন। আলোটা ছবির মুখের ওপর পড়তে তিনি ভয়ানক চমকে উঠলেন। তার পা দুটো যেন কেউ মাটির সঙ্গে স্ক্রু দিয়ে আটকে দিয়েছে। ছবিটা যেন কদর্য ঘৃণা নিয়ে তারই দিকে তাকিয়ে আছে, আর ছবির মুখে নাকের পাশ দিয়ে রক্তের মতো একটা ক্ষীণ রেখা নেমে এসেছে। উজ্জ্বল আলোয় কমলাক্ষ স্পষ্ট সেটা দেখতে পেলেন। হতবুদ্ধির মতো তিনি টেবিলের কাছে ফিরে এলেন। তার জ্ঞান বুদ্ধির অগম্য এই অদ্ভুত ঘটনা তাকে যেন পঙ্গু করে ফেলেছে। জীবনে প্রথম তিনি ভয় কাকে বলে তা মর্মে মর্মে উপলব্ধি করলেন। কতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন খেয়াল নেই। বাইরে বৃষ্টির দাপট যেন ক্রমশ বেড়েই চলেছে। একবার ভাবলেন এই ঝড় বৃষ্টি মাথায় করে তিনি বেরিয়ে পড়েন। এই ভুতুড়ে পরিবেশে আর এক মুহূর্তও নয়। মনের ইচ্ছেটা ক্রমেই প্রবল হয়ে উঠল। এক হাতে টর্চ, অন্য হাতে লাঠিটা তুলে নিয়ে প্রস্তুত হয়ে নিলেন। আর ঠিক সেই সময় তার চোখে পড়ল কয়েক হাত দূরে থাকা মাটিতে বসে থাকা প্যাঁচাটার উপর। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ওটা তাকেই লক্ষ্য করছে, যেন তার মনের ভাব ওর অজানা নেই। একটা দারুণ ব্যর্থতা আর অবসাদ তাকে আচ্ছন্ন করে ফেলল। হতাশায় তার মন ভরে গেল। পরক্ষণে তিনি গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। না, এত সহজে তিনি আত্মসমর্পণ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। লাঠি হাতে আবার তিনি প্যাঁচাটাকে তেড়ে গেলেন। ওটা উঠে ওপরে উঠল, কিন্তু এবার আর সস্থানে অদৃশ্য হলো না। একটা জানালার পাল্লার ওপর বসে তার হাবভাব লক্ষ্য করতে লাগলো। কমলাক্ষ আর ওটাকে তাড়া করলেন না, পায়ে পায়ে ছবিটার দিকে এগিয়ে গেলেন। ছবিটা যেন চুম্বকের মতো তাকে আকর্ষণ করছে। ছবিটার সামনে দাঁড়িয়ে তিনি আবার টর্চের বোতাম টিপলেন। তারপর অয়েল পেন্টিংটার দিকে বিমূঢ়ের মতো তাকিয়ে রইলেন। দেয়ালে শুধু শূন্য ফ্রেমটা ঝুলছে। ভেতরে ছবিটা যেন জাদুমন্ত্র বলে অদৃশ্য হয়েছে। একটা তীক্ষ্ণ বিদ্রুপাত্মক হাসির শব্দে তিনি যেন ভয়ানক চমকে উঠলেন। হাসির শব্দটা আসছে প্যাঁচাটা যেখানে বসেছিল সেখান থেকেই। তিনি যন্ত্রচালিতের মতো এগিয়ে গেলেন। প্যাঁচাটাই কি মানুষের মতো হাসছে? তিনি বিহ্বল দৃষ্টিতে ওই কুৎসিত জীবটার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ প্যাঁচাটা আবার উঠতে শুরু করলো। তার মাথার উপর দিয়ে কয়েকবার চক্কর মারল, তারপর আবার মাটির উপর বসল। কমলাক্ষ আবিষ্টের মতো টেবিলের কাছে ফিরে গেলেন। তিনি ক্রমশই নিজের ওপর আস্থা হারিয়ে ফেলছেন। যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। প্যাঁচাটার দিকে সম্মোহিতের মতো তিনি তাকিয়ে রইলেন। ছবির মুখ আর প্যাঁচার মুখের আদলে যেন কোনো তফাৎ নেই। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলেন খেয়াল নেই। হঠাৎ তীব্র আলোর ঝলকানিতে ঘরটা যেন চকিতে আলোময় হয়ে উঠল, আর পরক্ষণেই কড়কড় করা প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। সেই চোখ ধাঁধানো আলোয় কমলাক্ষ স্তম্ভিত হয়ে দেখলেন প্যাঁচাটা যেখানে ছিল ঠিক সেখানে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। মানুষ না প্রেত? কালো পোশাক পরা, প্রায় 6 ফুট লম্বা একটা মূর্তি। মুখে একটা পৈশাচিক জিঘাংসার চিহ্ন। এক লহমার মধ্যেই কমলাক্ষ মূর্তিটাকে স্পষ্ট দেখেছিলেন। আর ভয়ে আতঙ্কে তিনি টলে পড়তে পড়তে কোনো রকমে দুহাত সামলে নিয়ে টেবিলটাকে ধরে নিজেকে সামলে নিলেন। লন্ঠনের স্তিমিত আলোয় তিনি মূর্তিটার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলেন। মরার মতো সাদা চোখ, কোটরে ঢোকা 2 চোখ যেন জ্বলছে। ওই অবস্থাতেও কমলাক্ষর বুঝতে অসুবিধে হলো না যে মূর্তিটা মানুষ না পিশাচ, সে ঘৃণ্য জমিদারের প্রেতাত্মা। চিনিবাসের সতর্কবাণী তার কানে যেন বেজে উঠল। ইস, তার কথা যদি তিনি শুনতেন। মূর্তিটা নড়ে উঠল। তারপরে 2 হাত প্রসারিত করে ধীর পদক্ষেপে নিঃশব্দে তার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা কান্না কমলাক্ষর বুক ঠেলে বেরিয়ে আসবার ব্যর্থ চেষ্টা করছে। ওটা এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে। একটা পচা গন্ধ। তিনি আর তাকিয়ে থাকতে পারলেন না, চোখ বুজলেন। তার হাত দুটো যেন বিকারগ্রস্তের মতো টেবিলের ওপর নড়ে চড়ে বেড়াতে লাগলো। হঠাৎ তাতে কি যেন একটা ঠেকলো।
তিনি অনুভব করলেন ওটা সেই মা কালীর ছবিটা। কিছু না ভেবেই তিনি সেটাকে বুকের ওপর চেপে ধরলেন। মরতেই যদি হয়, মা কালীর ছবিটা অন্তত বুকে থাক। হয়তো পিশাচের হাতে মরলেও মায়ের কৃপায় তিনি নিজে পিশাচে পরিণত হবেন না। কিন্তু ভয় আর আতঙ্কে তার মাথার ঠিক নেই। ছবিটাকে উল্টো করে তিনি বুকে চেপে ধরলেন। কালীর ছবি পিশাচটার দিকে মুখ করা। হঠাৎ যেন দৈব শক্তিতে তিনি মনের জোর ফিরে পেলেন। চোখ খুলে যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে তিনি বিস্ময় যেন পাথর হয়ে গেলেন। পিশাচটা ডান হাত দিয়ে চোখ মুখ ঢেকে এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। ওর মুখে যেন হতাশার আতঙ্কের একটা অদ্ভুত সংমিশ্রণের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তারপরই একটা ক্ষিপ্ত আহত পশুর মতো বীভৎস চিৎকার করে ওটা অন্ধকারে মিলিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কমলাক্ষ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ভোরবেলা ঝড় বৃষ্টি শান্ত হয়ে আকাশে সূর্য উঁকি দিল। কাজ করতে করতে চিনিবাসের হঠাৎ খেয়াল হলো, বাবু তো এখনো ঘুম থেকে উঠল না। এত দেরি তো তার হয় না। কয়েকবার বাবু বাবু বলে ডেকে আর ঘন ঘন দরজায় ধাক্কা দিও যখন বাবুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন নিদারুণ আশঙ্কায় সে দরজা ভেঙে ঘরে ঢুকল। অবাক হয়ে সে দেখল বাবু মাটিতে চিত হয়ে অঘরে ঘুমোচ্ছে, আর তার বুকের ওপর রয়েছে ছোট্ট ফ্রেমে বাঁধানো বিপত্তারিণী কালীর এক বরাভয় মূর্তি। সমাপ্ত। আমাদের আজকের এই গল্পটির নাম অয়েল পেন্টিং। মঞ্জিল সেনের লেখা, ভয় সমগ্র থেকে নেওয়া। এই ধরনের রহস্য রোমাঞ্চ গল্প শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ চলি তাহলে, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।